সো ওয়াইফাই 6 হোক, ওয়াইফাই 5 হোক অথবা এন সিরিজ, কিছু বেসিক সেটিংস আছে যেগুলো আপনাকে অবশ্যই রাউটার কেনার সঙ্গে সঙ্গে ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল আপনি খেয়াল করবেন যে ওয়াইফাই 6 রাউটারগুলোর মধ্যে OFDMA নামে একটা সেটিংস থাকে। এটার মানে হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। খেয়াল রাখবেন যে এই অপশনটা এনেবল করা আছে কিনা। যদি এনেবল করা না থাকে এনেবল করে দিতে হবে। একসাথে অনেকগুলো ডিভাইস আসলে রিয়েল টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আগের জেনারেশনের রাউটারগুলোর মধ্যে থাকা মুমিমোর চাইতেও এটা কিন্তু বেশি কার্যকরী। সো এটা এনশিওর করে নেবেন যে এই সেটিংসটা আপনার রাউটারের মধ্যে অবশ্যই এনেবলড অবস্থাতে আছে। আমি এখন আসুসের RT86S ওয়াইফাই 6 এর একটি গেমিং রাউটারের ফার্মওয়্যারের মধ্যে আছি। তো এই অপশনটাকে এনেবল করা বা কি স্ট্যাটাস এখন আছে সেটা দেখার জন্য আমরা ওয়্যারলেস সেটিংসের প্রফেশনাল ট্যাবে যাব। অন্যান্য ব্র্যান্ড অথবা বেশিরভাগ রাউটারে এই সেটিংসটা একদম স্পেসিফিক্যালি এই জায়গাতে না থাকলেও ওয়্যারলেস সেটিংসের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। আর যদি আপনার ওয়াইফাই 6 রাউটারের মধ্যে আপনি এই অপশনটা খুঁজে না পান তাহলে বুঝবেন যে এটা বাই ডিফল্ট এনেবল করাই আছে, সো চিন্তার কোনো কারণ নাই। আর যদি আপনার ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের রাউটার হয় তাহলে আজকের আলোচনার এই অংশটা আপনি অ্যাভয়েড করে যান, কারণ আপনার ওই রাউটারের মধ্যে OFDMA বলতে কিছু নাই। নেক্সট হচ্ছে মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট। আপনি এটাকে অবশ্যই এনেবল করে নেবেন। আগেরটার মতোই এই অপশনটাকেও আপনারা মোটামুটি একই জায়গায় পেয়ে যাবেন। আগের মতোই যদি আপনি খুঁজে না পান, যদি আপনার ফার্মারের ভিতরে এটা না থাকে উল্লেখ করা, তাহলে বুঝবেন যে এটা অটোমেটিক্যালি কাজ করবে। এটা বিভিন্ন রাউটারের বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুসারে আসলে এক এক ধরনের রেশিওতে দেওয়া থাকে। এসি স্ট্যান্ডার্ড রাউটার এবং ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ড রাউটার, এই দুই রাউটার মিলিয়ে আসলে এই মিমোটা 2x2 থেকে শুরু করে একদম 8x8 পর্যন্ত দেওয়া থাকে। যেমন আমি এখন আসুসের যে রাউটারটার মধ্যে আছি এটা আসলে একসঙ্গে 6টা স্ট্রিমে কাজ করতে পারে। এর চাইতেও হাই এন্ডের যে রাউটারগুলো আমি রিভিউ করছি অলরেডি, সেগুলোতে আপনারা দেখবেন যে 5 গিগাহার্টসে এর চাইতেও বড় বড় ব্যান্ডউইথ থাকে এবং ওই রাউটারগুলো একসঙ্গে 8টা স্ট্রিমে ডিভাইস অপারেট করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা হয়তো বা 6টা বা 8টা বা 3টা এই ধরনের রেশিওর যে মিমো সেটা হয়তো বা সাপোর্ট করে না। আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করতেছেন সেটা যদি মোটামুটি অ্যাডভান্সড লেভেলের হয় তাহলে সেটা সর্বোচ্চ 2টা স্ট্রিমকে একত্রে সাপোর্ট দেওয়ার সম্ভাবনা আছে। আর বাদবাকি যেগুলো আছে অর্থাৎ একটু লোয়ার এন্ডের যে মোবাইল ফোনগুলো সেগুলো হয়তো বা সর্বোচ্চ রাউটার একটা পর্যন্ত স্ট্রিমকে সাপোর্ট দেয়। তো এইভাবে করে আসলে বাদবাকি যে আপনার মোবাইল ফোনগুলো আছে বাসার, সেগুলোর যার যা নিজস্ব ক্যাপাসিটি অনুসারে আপনার ওই রাউটারের যে স্ট্রিম সেগুলোকে ব্যবহার করবে এবং রাউটারের স্ট্রিমের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন করার যে মেরিট, সেই মেরিট অনুসারে আপনার ওই ডিভাইসগুলো অ্যাক্ট করবে। সো এটা অবশ্যই একটা উপকারী ফিচার এবং এটা বেটার ডিভাইস ম্যানেজমেন্ট এবং বেটার ওয়াইফাই স্পিডের জন্য বেশ কার্যকর ভূমিকা রাখে। তো এখন যে অপশন বা সেটিংসটার কথা বলবো, এটা বেশিরভাগ রাউটারের মধ্যেই আসলে একদম নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা থাকে না। বাট আসুসের এই যে রাউটারটা আমি ব্যবহার করতেছি এটার মধ্যে আসলে খুব ভালোভাবে কাস্টমাইজ করার অপশন সহ দেওয়া আছে। এটার নাম হচ্ছে বিম ফর্মিং। তো যে ফরম্যাটেই থাকুক না কেন, যদি এরকম আলাদাভাবে আপনি সেটিংসটা দেখতে পান তাহলে অবশ্যই এটাকে এনেবল করে নেবেন। এতে রাউটার থেকে ডিভাইসের দিকে টার্গেটেড ফ্রিকোয়েন্সি থ্রো করা হয় যেন প্যাকেট ডাটাগুলো বিক্ষিপ্তভাবে বাতাসে না ছড়িয়ে ডিভাইসের অবস্থান অনুসারে সেগুলোকে প্রেরণ করা যায়। এতে আসলে ওয়াইফাইয়ের ইন্টারফারেন্স এড়ানো সম্ভব হয়, ডাটা কলিশন এড়ানো সম্ভব হয় এবং যার ফলে প্যাকেট লসটা কমে আসে। সেই সঙ্গে দূরবর্তী ডিভাইসগুলোতেও আপনার রাউটার থেকে যেসব ডিভাইস দূরে আছে সেগুলোতেও বেটার স্পিড প্রোভাইড করা সম্ভব। AX3000 স্ট্যান্ডার্ডের উপরে যতগুলো ওয়াইফাই 6 এর রাউটার আছে সবগুলোর 5 গিগাহার্টসের ফ্রিকোয়েন্সিতে দেখবেন আপনারা 160 মেগাহার্টসের একটা চ্যানেল উইথ থাকবে। এর নিচেরগুলোতে থাকে 80 মেগাহার্টস পর্যন্ত এবং ওয়াইফাই 5 মানে এসি স্ট্যান্ডার্ডের রাউটারগুলোতেও 80 মেগাহার্টস পর্যন্তই থাকে এবং বেশিরভাগ সময় এই যে চ্যানেল উইথের ব্যাপারটা এটা রাউটারের মধ্যে অটো মোডে সিলেক্ট করা থাকে। 5 গিগাহার্টস নিয়ে প্রতিবেশীর সঙ্গে চ্যানেল ওভারল্যাপিংয়ের ওরকম কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি দেখবেন যে আপনি যখন আপনার বাসা থেকে মোবাইল ফোনের স্ক্রিনে তাকান তখন যতগুলো SSID অর্থাৎ আপনার প্রতিবেশীর যতগুলো ওয়াইফাইয়ের SSID শো করে প্রায় সবগুলোই হচ্ছে 2.4 গিগাহার্টসের। ওখানে কিন্তু 5 গিগাহার্টসের কোনো SSID থাকে না, কারণ খুব বেশি এক্সট্রিম লেভেলের হাই রেঞ্জের রাউটার না হলে 5 গিগাহার্টসের যে SSID সেগুলো ঘর পর্যন্তই আটকে যায়, অর্থাৎ যার যা নিজস্ব ঘরের মধ্যেই সেটা থাকে। সো আপনি যদি আপনার মোবাইল স্ক্রিনে কোনো 5 গিগাহার্টসের SSID না পান তাহলে বুঝবেন যে এখানে আপনার 5 গিগাহার্টসের প্রতিবেশীর সঙ্গে অ্যাটলিস্ট কোনো ওভারল্যাপিং হবে না। এজন্য আপনি চাইলে চ্যানেল উইথটাকে সর্বোচ্চ যতটুকু আপনার রাউটার সাপোর্ট করে সেই হিসাবে এনেবল করে রাখতে পারেন। যদি 160 মেগাহার্টস পর্যন্ত সাপোর্ট করে তাহলে 160 মেগাহার্টস করে দিবেন, যদি 80 মেগাহার্টস পর্যন্ত সাপোর্ট করে তাহলে 80 মেগাহার্টস পর্যন্ত রাখবেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনার বাসায় যেসব ডিভাইস থাকবে অর্থাৎ প্রচুর পরিমাণ যদি ডিভাইস থাকে কোনো সমস্যা নাই, সেগুলোর প্রত্যেকটাই ওই বড় ব্যান্ডউইথে ল্যাগ ফ্রিভাবে তাদের যে ডাটাগুলো সেগুলো আদান প্রদান করতে পারবে রাউটারের সাথে। তো 5 নম্বরে যেটার কথা বলবো সেটা হচ্ছে SSID সিকিউরিটি প্রোটোকল। আপনার রাউটারের মধ্যে যদি WPA3 এরকম কোনো সিকিউরিটি প্রোটোকল থাকে SSIDর, অবশ্যই সেটাকে ব্যবহার করবেন।
তো আমরা যে রাউটারটা ব্যবহার করতেছি তার মধ্যেও আসলে WP3 SSID সিকিউরিটি প্রোটোকলটা আছে। এটা বেসিক্যালি রাউটারের ওয়্যারলেস নেটওয়ার্ক সেটিংসের আশেপাশেই থাকবে। সো ডোন্ট ওভারলুক ইট, ইট ইজ ইম্পর্টেন্ট। এছাড়াও আরও কিছু অ্যাডভান্সড ফিচার্ড সিকিউরিটি সিস্টেম আপনার রাউটারের মধ্যে থাকতে পারে। যেমন আমাদের এই রাউটারের মধ্যে আছে AI প্রোটেকশন প্রো পাওয়ার্ড বাই ট্রেন্ড মাইক্রো, কমার্শিয়াল গ্রেডের একটা ইন্টারনেট সিকিউরিটি সিস্টেম। এটা থাকলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার পিসি বা ল্যাপটপে, অন্ততপক্ষে পিসিতে অবশ্যই এক্সট্রা কোনো ইন্টারনেট সিকিউরিটি সিস্টেম ইনস্টল করার কোনো দরকার হবে না। TP-Linkর রাউটারগুলোতেও এই ধরনের সিকিউরিটি সিস্টেম থাকে, যার নাম হচ্ছে হোম কেয়ার, এবং আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে হোম শিল্ড। সো যে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার রাউটারের মধ্যে যদি এরকম কোনো সিকিউরিটি সিস্টেম থাকে তাহলে সেটাকে দয়া করে ফেলে রাখবেন না, সেটাকে আপনি ব্যবহার করবেন এবং প্রয়োজনে রাউটার কেনার সঙ্গে সঙ্গে এগুলোকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট এটাকে এভাবে অন করে দিলেই হবে। সেলফ প্রিপেয়ারিং হওয়াটা আপনার রাউটারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি তো একটা রাউটার কিনছেন, কিনে এক কোনায় সেট করে রাখছেন, তারপর ভুলে গেছেন। রাউটারের মতো চলতে আছে, আপনি আপনার মতো চালাইতেছেন, বাট ওর যে কোনো সমস্যা হইতে পারে চলতে চলতে, সেটা তো আপনি মাথায় রাখতেছেন না। তাহলে আপনাকে এমন একটা ব্যবস্থার আশ্রয় নিতে হবে যেন রাউটারে কোনো সমস্যা হলে রাউটার নিজে থেকেই সেটাকে রিপেয়ার করতে পারে বা রিপেয়ার করার সুযোগ পায়। দেখেন, চলতে চলতে রাউটারের মধ্যে খুব সঙ্গত কারণেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের ক্যাশ এবং জাঙ্ক ফাইল জমা হয়, যেগুলো রিমুভ করা এবং একটা রাউটারের পারফরমেন্সকে একইভাবে আগের মতো ধরে রাখার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং রিবুট শিডিউল নামে রাউটারের মধ্যে যে একটা বিল্ট ইন অপশন থাকে, প্রায় রাউটারের মধ্যে আছে, বেশিরভাগ রাউটারের মধ্যে আছে। এই অপশনটা আপনার ওই কাজটা নিজে থেকেই করে দেবে। আপনি অবশ্যই প্রতিদিন হোক, 2 দিন পর পর হোক, 3 দিন পর পর হোক, আপনি নেট ব্যবহার করেন না, এরকম একটা সময় খুঁজে বের করে সেই সময়টাতে শিডিউল করে রাখবেন যেন ঠিক ওই সময়ে আপনার রাউটারটা রিস্টার্ট হয়। মনে রাখবেন, আমি রিবুট দেওয়ার কথা বলতেছি, রিসেট না। এতে করে যেটা হবে, একটু আগে যেমন বললাম যে চলতে চলতে ক্যাশ ফাইল জমে, জাঙ্ক ফাইল জমে, এগুলো নিজে থেকেই দেখবেন যে রিবুটের সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেছে। ফলে আপনার রাউটারটা পুনরায় একটা ভালো ফ্রি স্পেস নিয়ে যাত্রা শুরু করার সুযোগ পাবে। তাই মানেন না মানেন, রিবুট শিডিউলটা আপনার রাউটারের মধ্যে থাকা অন্যতম একটা বেস্ট ফিচার, যেটা আপনি হয়তো ইউজ করেন না, বাট এখন থেকে ব্যবহার করবেন। এরপরে ওয়াইফাইতে অডিও, ভিডিও অথবা ভয়েস এই টাইপের মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করার জন্য WMM নামে একটা ফাংশন দেখতে পাবেন আপনার রাউটারের মধ্যে। এটাকে অবশ্যই এনেবল করে দিবেন, যদিও বেশিরভাগ রাউটারে এটা বাই ডিফল্ট এনেবল করাই থাকে। বাট যদি কোনো কারণে দেখেন যে এটা ডিসেবল করা আছে এবং এটাকে এনেবল করার একটা অপশনও আছে, সঙ্গে সঙ্গে এটাকে এনেবল করে দেবেন। কারণ এটা, আমি একটু আগে যে প্রোগ্রামগুলোর কথা বললাম, এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে রাউটারের যে পারফরমেন্স সেটাকে ইনক্রিজ করবে। 8 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, বেশিরভাগ রাউটারের ফার্মওয়্যারের মধ্যে দেখবেন অটোমেটিক ফার্মওয়্যার আপডেট করার একটা অপশন থাকে। এখন আমার কথা হচ্ছে যে প্লিজ এটাকে অটোমেটিক মোডে না রেখে আপনি ম্যানুয়ালি চেষ্টা করবেন, কারণ ফার্মওয়্যার অটোমেটিক আপডেট হলে লাভের তুলনায় আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কোনো ধরনের আপডেট যদি আসে, আপনার রাউটার আপনাকে নোটিফাই করবে, অথবা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। যদি দেখেন যে আপডেট আসছে, তাহলে আপনি ওটাকে ম্যানুয়ালি আপডেট করে নেবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই, তাহলে অটোমেটিক মোডে থাকলে সমস্যা কি? রাউটার নিজের আপডেট নিজে করে নিক, সমস্যা কি? আমাকে বলার দরকার নাই তো। ওয়েল, অনেক সময় দেখবেন যে রাউটারের যে নতুন ফার্মওয়্যারটা আসছে, এটার মধ্যে কোনো একটা সমস্যা থাকে, কোনো একটা বাগ থাকে। এটা সব ব্র্যান্ডের বেলায় হবে এমন কোনো কথা নাই। কিছু কিছু ব্র্যান্ডের বেলায় তো আমি এরকম বহুত পাইছি যে নতুন একটা ফার্মওয়্যার আপডেট আসলে আগেই বরঞ্চ ভালো চলতেছিল, আপডেট দেওয়ার পরেই বিগড়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সরাসরি আপডেট না দিয়ে আপনি এই সংশ্লিষ্ট রাউটারগুলোর যে ফোরাম আছে, সেই ফোরামে কমেন্ট করতে পারেন, বা ফোরামের যে আপডেট সংশ্লিষ্ট কমেন্টগুলো আছে সেগুলো পড়তে পারেন। সেখানে দেখবেন যে এই আপডেট নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু অনেকেই ওখানে উল্লেখ করে দেয় যে এই আপডেটে এই সমস্যা আছে, এই সমস্যা করতেছে তার রাউটারে আপডেট দেওয়ার পরে। তো আপনি আপডেটের যে ভার্সনটা ইনস্টল করবেন বলে মনস্থির করছেন, বা যে আপডেটটা আপনার অনলাইনে অ্যাভেলেবেল এখন, সেটা সম্পর্কে আপনি পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং দেখবেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা। জাস্ট যেমনি মোবাইল ফোনের কোনো আপডেট আসলে আপনি তাদের ফোরামগুলো ভিজিট করেন না, যে এই আপডেটে কোনো সমস্যা আছে কিনা, আমার মাইক্রোফোনটা ডিসেবল হয়ে যাবে কিনা, ক্যামেরাটা ঘোলা হয়ে যাবে কিনা আপডেট দেওয়ার পরে, ঠিক তেমনি রাউটারের আপডেটের বেলাতেও আপনি চাইলে তাদের ফোরামগুলো ভিজিট করতে পারেন, যে এই আপডেট দেওয়ার পরে আমার রাউটারে আসলে কোনো প্রবলেম করবে কিনা, রেঞ্জে কোনো ইস্যু হবে কিনা, পারফরমেন্সে কোনো ইস্যু হবে কিনা। এরপরে স্পেশাল ফিচার লাইক এয়ার টাইম ফেয়ারনেস, এটা যদি আপনার রাউটারের মধ্যে থাকে, অবশ্যই এটাকে এনেবল করে নেবেন। অনেকের মনেই দেখছি যে আমি এটা নিয়ে বিভ্রান্তি আছে, তারা এটা আসলে কোথায় কাজ করে, কি কাজ করে, এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার না। এমনকি অনেক বড় বড় ইউটিউবারকেও দেখলাম যে এটা নিয়ে বেশ তারা মিস ইন্টারপ্রেট করতেছে। তো আমার মনে হয় তাদের এই জায়গাটা নিয়ে আর একটু কাজ করার দরকার আছে। আর আমি চেষ্টা করব যে এইটা আসলে কোন জায়গায় কাজ করে, কিভাবে কাজ করে, কেন এটা আসলে আমাদের দরকার, কি কারণে একটা রাউটারের মধ্যে দেওয়া থাকে, এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত একটা ইন ডিটেল ভিডিও তৈরি করে দেওয়ার জন্য খুব শীঘ্রই। সো
একটা রাউটার কেনার পরে আপনি যদি মোটামুটি আজকের যে কাজগুলো আমি করার কথা বললাম এগুলো যদি আপনি করে নিতে পারেন, তাহলে আমি মনে করি যে একটা রাউটার থেকে, যে কোনো মানের একটা রাউটার থেকে বেটার পারফরমেন্স আদায় করা সম্ভব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।